নমস্কার। বিক্রমবিলা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। স্নিগ্ধার বুকের ভেতরটা হিম হয়ে আসছে। সে এক হাতে মিষ্টির হাত শক্ত করে ধরে আছে। হঠাৎ সে অন্য হাতটা বাড়িয়ে তন্ময়ের কবজি চেপে ধরল। ফিসফিস করে কাঁপানো গলায় শ্রেয়ার দিকে ইশারা করে বলল, তন্ময় দেখো, শ্রেয়া কেমন অদ্ভুতভাবে হাঁটছে, যেন ওর শরীরের হাড়গুলো ঠিক নেই। তন্ময় ভ্রু কুঁচকে শ্রেয়ার দিকে তাকালো, কিন্তু সে যা দেখল তাতে কোনো অস্বাভাবিকতা নেই। শ্রেয়া ধীর স্থিরভাবে স্বাভাবিক মানুষের মতোই হাঁটছে। তন্ময় স্নিগ্ধার হাতটা আলতো করে চেপে ধরে আশ্বস্ত করার সুরে বলল, কই, ঠিকই তো হাঁটছে। স্নায়ুর ওপর দিয়ে খুব বড় ঝড় গেছে তো তোমার, তাই বোধহয় এমন মনে হচ্ছে। ভয় পেও না। স্নিগ্ধা আবার তাকালো। এবার সত্যি শ্রেয়ার হাঁটা একেবারে স্বাভাবিক। কোনো অদ্ভুত ছন্দ নেই, কোনো বিচ্যুতি নেই। তার বুকের ভেতরটা কেমন করে উঠল। তাহলে কি সবটাই আমার মনের ভুল, নাকি আমি যেটা দেখছিলাম সেটা কাউকেই দেখাতে চায় না? এই ভাবনার মধ্যেই তারা গেটের সামনে এসে পৌঁছল। হঠাৎ এক ঝটকায় চারপাশের সব আলো নিভে গেল। লোডশেডিং। অন্ধকারটা যেন চারপাশ থেকে গ্রাস করতে এলো তাদের। ভুবনবাবু বিরক্ত হয়ে বললেন, এই এক জ্বালা হয়েছে এখানে, যখন তখন কারেন্ট চলে যায়। সবাই সাবধানে এসো। অন্ধকারের মধ্যেই তারা গেটের ভেতরে ঢুকল। ঠিক তখনই স্নিগ্ধার দৃষ্টি আটকে গেল বাড়িটার ওপর। সেই মুহূর্তেই তার শির দ্বারা দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। ঘন অন্ধকারে দোতল্লা বাড়িটা আর কেবল ইট পাথরের কাঠামো বলে মনে হচ্ছে না। ওটা যেন এক অতিকায় প্রেতপুরী, যার নিকষ কালো অন্ধকার গায়ে মেখে শিকারের প্রতীক্ষায় হাঁ করে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধার চোখের মণি পাথরের মতো স্থির হয়ে গেল। সে দেখল এক অজাত এবং বিভৎস ছায়ামূর্তি পুরো দোতল্লা বাড়িটাকে এক অশুভ আলিঙ্গনে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে আছে। সেই ছায়া যেন দেওয়ালের প্রতিটি রন্ধ্র বেয়ে চুঁয়ে চুঁয়ে গলে পড়ছে। ছাদ থেকে ঝুলে পড়া দোতল্লার বারান্দা গ্রাস করে তার নিচে একতলা পর্যন্ত অশুভ লালার মতো গড়িয়ে এসেছে। ছায়াটা নড়ছে না, অথচ তা পুরোপুরি স্থিরও নয়। মনে হচ্ছে যেন ওই জমাট বাঁধা অন্ধকারটাই ধক ধক করে স্পন্দিত হচ্ছে। প্রতিটি দীর্ঘশ্বাসে ফুলে ফেঁপে উঠছে। এটা কোনো মানুষের ছায়া নয়, এমনকি পৃথিবীর পরিচিত কোনো জীবের অবয়বও নয়। এ এক অব্যাখ্যাত বিভীষিকা, যা বাড়িটার ওপর আষ্টে পৃষ্ঠে চেপে বসে আছে। স্পষ্ট কোনো অবয়ব নেই, অথচ চারপাশ থেকে হাড় সার দীর্ঘ বাহুর মতো কিছু একটা দোতল্লার কোণগুলোকে খামচে ধরে রেখেছে, যেন যে কোনো মুহূর্তে পুরো বাড়িটাকে সে পিষে গুঁড়িয়ে দেবে। চতুর্দিক নিঝুম নিস্তব্ধ, অথচ সেই নিস্তব্ধতার মাঝেই এক পৈশাচিক প্রাণস্পন্দন টের পাচ্ছে স্নিগ্ধা। মনে হচ্ছে ওই অশুভ ছায়াটা দোতল্লা বাড়িটাকে একটা বিশাল কফিনে পরিণত করেছে, যার ভেতর থেকে হাজার হাজার অদৃশ্য চোখ ক্ষুধার্ত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে। ভয়ে স্নিগ্ধার শরীর কেঁপে উঠল। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে আওয়াজ সরল না। ঠিক সেই মুহূর্তেই খট করে একটা শব্দ হলো, আর চারপাশের আবার বিদ্যুতের আলোয় ঝলমলে উঠল। আলো আসতেই সেই বিভৎস ছায়াটা কর্পূরের মতো মিলিয়ে গেল, যেন কখনো কিছু ছিলই না। কিন্তু স্নিগ্ধা বুঝে গেল এটা ভ্রম নয়, সে যা দেখছে তা বাস্তব। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তন্ময়দা। সবাই পিছন ফিরল। তরুণ হাতে একটা বড় টিফিন বাটি নিয়ে এগিয়ে এলো।
সে স্বাভাবিক গলায় বলল, মামা কুকুরটার জন্য খাবার পাঠিয়েছে। তোমাদের বাড়িতে সে কুকুরটা কি আছে? তন্ময় যেন হাঁপ ছেড়ে বাঁচল। পরিবেশের ভারী ভাবটা একটু হালকা হলো। সে এগিয়ে গিয়ে বাটিটা হাতে নিয়ে বলল, আছে। খাবারটা এনে খুব ভালো করেছো তরুণ, না হলে এখন ওকে কি খেতে দিতাম ভেবেই পাচ্ছিলাম না। অনেক ধন্যবাদ। তরুণ বাটিটা তন্ময়ের হাতে দিয়ে চলে গেল। তন্ময়রা বারান্দায় উঠতেই কুকুরটা ডেকে উঠল। তন্ময় স্নেহ ভরে বলল, দাঁড়া, তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। সুরেনবাবু আর ভুবনবাবু শারীরিক ও মানসিক দুদিক থেকেই ভীষণ ক্লান্ত। কিছু না বলে দুজনেই নিজেদের ঘরের দিকে চলে গেলেন। হরিপদ রকিকে যে পাত্রে প্রতিদিন খাবার দিত সেটাই এনে তন্ময়ের হাতে দিল। তন্ময় টিফিন বাটি থেকে খাবার ঢেলে কুকুরটার সামনে রাখল। কুকুরটা লেজ নাড়তে নাড়তে খেতে শুরু করল। হলঘরে এসে মিষ্টি বসে পড়ল। স্নিগ্ধা প্রতিমা দেবীর ঘরে গিয়ে বালিশ কাঁথা সব বের করে দিয়ে বলল, শুয়ে পড়ুন মাসিমা। এবার সে হলঘরে এসে মিষ্টিকে বলল, শুতে চলো। প্রতিমা দেবী এসে মৃদু স্বরে বললেন, তুমি শুতে যাও মা, ও আমার কাছেই থাকবে। মিষ্টি স্নিগ্ধার দিকে তাকিয়ে রইল। তার চোখে স্পষ্ট স্নিগ্ধার কাছেই শোয়ার ইচ্ছা। কিন্তু শ্রেয়া এগিয়ে এসে মিষ্টির হাত ধরে প্রতিমা দেবীর ঘরে নিয়ে গিয়ে বলল, তুই এখানেই থাক। তারপর স্নিগ্ধার কাছে এসে তার হাত ধরে বলল, চলো বৌদি, খুব ঘুম পাচ্ছে। স্নিগ্ধা খেয়াল করল এই মুহূর্তে শ্রেয়ার আচরণ একেবারেই স্বাভাবিক। কোনো অস্বস্তি নেই, কোনো অদ্ভুত ভঙ্গিও না। সে শ্রেয়ার সঙ্গে দোতলায় উঠল। শ্রেয়ার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে স্নিগ্ধা জিজ্ঞাসা করল, তুই ঠিক আছিস তো বোন? শ্রেয়া স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ বৌদি। স্নিগ্ধা তার চোখের দিকে তাকালো। তার চোখ দুটো ঠিক আগের মতো লাগলো না। একটা অচেনা ভাব, ব্যাখ্যা করা যায় না, কিন্তু অস্বস্তিকর। শ্রেয়া তাড়াতাড়ি বলে উঠল, আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি, তুমিও শুয়ে পড়ো। এই বলে সে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। স্নিগ্ধা কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর অজানা একটা চাপ। তারপর ধীরে ধীরে নিজেদের ঘরে ঢুকল। তার মনে হতে লাগলো এই বাড়িতে কিছু একটা আছে, কোনো অশুভ উপস্থিতি। তন্ময়কে বলতে হবে। ঠিক তখনই তন্ময় ঘরে ঢুকে দরজাটা বন্ধ করল। ক্লান্ত গলায় বলল, এখনও বসে আছো? শুয়ে পড়ো, শরীরটা একদম সাড়া দিচ্ছে না, আলোটা নিভিয়ে দাও। এই বলে সে খাটে উঠে শুয়ে পড়ল। চোখে ঘুম নেমে এলো। স্নিগ্ধা ভাবল, এখনই সব কথা বললে তন্ময়ের ঘুম উড়ে যাবে, সকালেই সব বলবে। এই সিদ্ধান্ত নিয়েই সে নিঃশব্দে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর খুব তাড়াতাড়ি ঘুমের গভীরে ডুবে গেল। কিন্তু গভীর রাতে হঠাৎ এক হাড় হিম করা অস্বস্তিতে তার ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের বাতাসটা অস্বাভাবিক ভারী আর হিম শীতল। তার অবচেতন মন বারবার বলছে, শ্রেয়া ঠিক নেই। সেই আশঙ্কায় স্নিগ্ধা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পা টিপে টিপে নিজের ঘরের দরজা খুলে বাইরে পা রাখতেই তার বুকটা ধক করে উঠল। শ্রেয়ার ঘরের দরজা হাঁ করে খোলা, ভেতরটা অন্ধকার। সে ভাবল, দরজা খোলা কেন? শ্রেয়া কি বাথরুমে? ঘরটির সাথেই তো অ্যাটাচ বাথরুম আছে। স্নিগ্ধা এগিয়ে গিয়ে ঘরের ভেতরে ঢুকে আলো জ্বালালো। বিছানাটা অগোছালো, কিন্তু সেখানে কেউ নেই। বাথরুমের দরজাও অবারিত, ভেতরে নিকষ কালো অন্ধকার। শ্রেয়া সেখানেও নেই। তবে কি সে বারান্দায় গেছে? উদ্বিগ্ন স্নিগ্ধা বারান্দায় গেল। সেখানেও শ্রেয়া নেই। বাইরের দিকে তাকিয়ে দেখল বাইরের আলোটা নেভানো। গ্রিলের ফাঁক দিয়ে নিচে ঝুঁকে তাকাতেই স্নিগ্ধার চোখে পড়ল বাইরের সিঁড়ি দিয়ে কেউ একজন নামছে। প্রথমে মুখটা বোঝা গেল না, শুধু একটা মেয়েলি অবয়ব আলো ছায়ায় ভাঙাচোরা রেখায় কাঁপছে। আরও একবার তাকাতেই স্নিগ্ধার বুকের ভেতরটা হঠাৎ ধসে পড়ল। ওই চেনা গরণ,
ওইভাবে মাথা একটু কাত করে নামা। না, এটা কি সম্ভব? ভালো করে দেখতেই মনে হলো মেয়েটি শ্রেয়াই। স্নিগ্ধার গলা শুকিয়ে গেল। স্নিগ্ধা রুদ্ধস্বরে আর্তনাদ করে উঠল, শ্রেয়া, এত রাতে কোথায় যাচ্ছিস বোন? ডাকটা শুনে শ্রেয়া সিঁড়ির মাঝখানে থমকে দাঁড়ালো। তারপর খুব ধীর গতিতে মাথাটা উঁচু করে স্নিগ্ধার দিকে তাকালো। সেই চাহনি দেখে স্নিগ্ধার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অন্ধকারেও সে স্পষ্ট দেখতে পেল শ্রেয়ার চোখের মণি দুটো অস্বাভাবিক সাদাটে হয়ে গেছে। তার মুখে এক পৈশাচিক কাঠিন্য। সেই দৃষ্টিতে চেনা বোনের কোনো চিহ্ন নেই, বরং এক আদিম হিংস্রতা খেলা করছে। মুহূর্তের মধ্যেই শ্রেয়া মুখ ফিরিয়ে নিয়ে অন্ধকারের ভেতরে মিলিয়ে যেতে লাগলো। স্নিগ্ধার দেরি করল না, দৌড়ে নিজেদের ঘরে ঢুকল। স্নিগ্ধা ছুটে খাটের কাছে গিয়ে তন্ময়ের কাঁধে দুহাতে ধাক্কা দিল। তন্ময়, ওঠো, শিগগির ওঠো। তার গলা কাঁপছে, শ্বাস এলোমেলো। দেখো না, শ্রেয়া এত রাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তন্ময় ঘুমের ঘোরে প্রথমে কিছু বুঝতে পারল না। তারপর কথাগুলোর মানে হঠাৎ করেই তার মাথায় আছড়ে পড়ল। সে ধরফর করে উঠে বসল। কি বলছো? তার কণ্ঠে বিস্ময় আর বিরক্তি একসঙ্গে। এত রাতে কোথায় যাচ্ছে? পাগল হলো নাকি? আমি নিজের চোখে দেখেছি। স্নিগ্ধার চোখে নিখাদ আতঙ্ক। বাইরের সিঁড়ি দিয়ে ওকে নামতে দেখেছি, একদম স্পষ্ট। তাড়াতাড়ি চলো। তন্ময় আর এক মুহূর্ত নষ্ট করল না, ঘড়ির দিকে তাকানোরও সময় পেল না। দ্রুত খাট থেকে নামল। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়ে সুইচে হাত দিতেই আলো জ্বলে উঠল। তন্ময় আগে আগে নামল। পিছনে কাঁপতে কাঁপতে নামছে স্নিগ্ধা। প্রতিটা ধাপে নামার সময় তার মনে হচ্ছে এই বুঝি পেছন থেকে কেউ টান দিল। তারা হলঘর পেরিয়ে বারান্দায় পৌঁছল, আর সেখানেই গেটের দিকে তাকিয়েই তন্ময় থমকে গেল। লোহার ভারী গেটে তালা ঝুলছে, ঠিক যেমন সে রেখে গিয়েছিল। তন্ময় বিরক্ত হয়ে বলল, এই তো তালা দেওয়া, বেরোবে কি করে? তুমি নির্ঘাত স্বপ্ন দেখেছ স্নিগ্ধা। তন্ময়ের চোখ আটকে গেল বারান্দার কোণে। ওখানে শুয়ে থাকা কুকুরটা তাদের দিকে তাকিয়ে আছে। শরীরটা শক্ত হয়ে আছে, লেজ গুটিয়ে পেটের তলায় ঢুকিয়ে রেখেছে। গলা দিয়ে এক অদ্ভুত করুণ শব্দ বেরোচ্ছে। ঘেউ ঘেউ নয়, যেন কষ্টে চেপে রাখা কান্না। স্নিগ্ধা বলল, আমি স্বপ্ন দেখিনি, বিশ্বাস করো, আমি বাইরের সিঁড়ি দিয়ে ওকে নামতে দেখেছি। তন্ময় আর তর্ক করল না। সে স্নিগ্ধার হাতটা শক্ত করে ধরে ওপরের দিকে নিয়ে এলো। চলো, আগে শ্রেয়ার ঘরটা দেখে নিই। দোতলায় উঠে তারা শ্রেয়ার ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা ভেতর থেকে বন্ধ। তন্ময় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। চাপা গলায় বলল, দেখলে তো, দরজা বন্ধ, ও ঘরেই আছে। অযথা মেয়েটার ঘুম ভাঙিও না। কিন্তু স্নিগ্ধার মন মানল না। তার বুকের ভেতর যে সন্দেহের কাঁটাটা বিঁধে আছে, সেটা এত সহজে বেরোবার নয়। সে দরজার জোরে ধাক্কা দিল। শ্রেয়া! তার গলায় এবার কেঁপে উঠল। শ্রেয়া! কয়েক সেকেন্ড অস্বাভাবিক নীরবতা, তারপর ভেতর থেকে ছিটকিনি খোলার শব্দ। দরজাটা ধীরে ধীরে খুলল। শ্রেয়া দাঁড়িয়ে আছে, চোখ দুটো ঘুম জড়ানো, চুল এলোমেলো, মুখে কোনো বিরক্তি নেই, কোনো ভয়ও না। অত্যন্ত নির্লিপ্ত গলায় সে বলল, কি হয়েছে বৌদি? ডাকছো কেন? কোনো অসুবিধা হয়েছে কি? শ্রেয়াকে দেখে স্নিগ্ধার বুকের পাথরটা নামল ঠিকই, কিন্তু সেই সঙ্গে আরেকটা অনুভূতি গজিয়ে উঠল, তীব্র ধারালো সংশয়। এই কি সেই শ্রেয়া যাকে সে কিছুক্ষণ আগে সাদা চোখে নামতে দেখেছিল? না। স্নিগ্ধা গলা নামিয়ে বলল, না রে, কিছু হয়নি, তুই আছিস কি না তাই দেখছিলাম, ঘুমা। শ্রেয়া আর কিছু বলল না, চোখের পাথা নামিয়ে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার শব্দটা স্নিগ্ধার কানে অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হলো, যেন কোনো রহস্যের ওপর পর্দা নামল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতর প্রশ্নের পর প্রশ্ন। এই ঘরের দরজা তো একটু
একটু আগে খোলা ছিল, ভেতরে কেউ ছিল না। তাহলে এখন শ্রেয়া এখানে এলো কী করে? আর নিচে যে চোখ দুটো দেখেছিলাম ওগুলো কি? নিশ্চয়ই কোনো অশরীরী আত্মা আছে এখানে যে সব করছে। তন্ময় তার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, অনেক ধকল গেছে তোমার ওপর, এবার শুয়ে পড়ো। তারা ঘরে এলো। স্নিগ্ধা শুয়ে পড়ল ঠিকই, কিন্তু ঘুম এলো না। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সিঁড়ির ধাপে দাঁড়ানো সেই সাদা চোখের মুখ। সে জানে সে স্বপ্ন দেখেনি। তন্ময় শুয়ে তার গায়ের ওপর হাত রেখে বলল, এত দুশ্চিন্তা করো না, তুমি সত্যিই কাউকে দেখেছিলে? স্নিগ্ধা চাপা গলায় বলল, হ্যাঁ, এই বাড়িতে কিছু আছে। প্রথমে ঢুকে গাছের গোড়ায় রক্ত দেখেছিলাম। কাকু আর শ্রেয়াকে দেখাতে গেলে সেটা আর ছিল না। শ্রেয়ার অস্বাভাবিক হাঁটাও তোমরা কেউ দেখোনি। এখন আবার সব কিছু মিলছে না। তন্ময় গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আগে যে তান্ত্রিক আমাদের বাড়ির অশুভ আত্মাদের তাড়িয়েছিলেন তাকে আবার ডাকতে হবে। হরিকাকাকে বলবো তাকে ডাকতে। এখন ঘুমাও। এই বলে সে স্নিগ্ধাকে কাছে টেনে নিল। রাত প্রায় 3টে বাজে। বাঁশবাগানের মাথার ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসটা হঠাৎ করেই ভারী হয়ে উঠেছে। বেড়ার ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। চৌকির ওপর গভীর ঘুমে মগ্ন একজন মাঝবয়সী লোক আর আরেকজন মহিলা। বাইরে ঝিঝি পোকার একটানা শব্দ। জঙ্গল থেকে ভেসে আসছে অচেনা পাতার মচমচানি। হঠাৎ মহিলাটি ধীরে উঠে বসল। তারপর চৌকি থেকে নেমে দরজাটা খুলে বারান্দায় এলো। বারান্দার সুইচটা টিপতেই হলদেটে আলোয় উঠোনটা চকমক করে উঠল। মহিলাটি ধীর পায়ে এগুতে লাগল কলতলার দিকে। চারপাশটা অস্বাভাবিক নিঝুম, এমনকি ঝিঝি পোকার ডাকও যেন আজ স্তব্ধ হয়ে গেছে। কলতলায় পৌঁছে সে কল চাপতে শুরু করল। বালতিতে জল পড়ার শব্দটা নিস্তব্ধ রাতে কামানের গোলার মতো বাজছে। হঠাৎ বাল্বের আলোটা নিভে গেল। চারপাশ অন্ধকারে ডুবে গেল। অন্ধকার নামতেই মহিলাটির আচরণ যেন বদলে গেল। সে আর ঘরে ফেরার চেষ্টা করল না। অন্ধকারের মধ্যে সে খুঁজে নিল একগাছি মোটা পাটের দড়ি। দড়িটা হাতে নিয়ে সে ধীর পায়ে হাঁটতে শুরু করল বসত ভিটের পিছনের জঙ্গলটার দিকে। কাঁটা ঝোপ আর লতাপাতা তার পা ক্ষত বিক্ষত করে দিলেও মহিলাটির মুখে কোনো বেদনার চিহ্ন নেই। সে গিয়ে দাঁড়ালো একটা বড় আম গাছের নিচে। তারপর অনায়াসে যেন বহু দিনের চেনা কাজ তত্তর করে উঠে গেল অনেক উঁচুতে থাকা একটা মোটা ডালে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো দ্বিধা নেই। ঠান্ডা মাথায় দড়িটা সেই মোটা ডালের সঙ্গে শক্ত করে বেঁধে নিখুঁতভাবে একটা ফাঁস তৈরি করল। এরপর আবেগহীন শূন্য চোখে নিজের গলায় ফাঁসটা গলিয়ে দিল। এক মুহূর্ত পিছনে তাকালো না। পরক্ষণেই সে শূন্যে ঝুলে পড়ল। রাতের ঠান্ডা বাতাসে তার পা দুটো কিছুক্ষণভাবে অসহায়ভাবে ছটফট করতে লাগলো। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। ভোর হওয়ার ঠিক আগে আগে লোকটির ঘুমটা ভেঙে গেল। অভ্যাসবশত পাশে হাত বাড়াতেই তার বুকটা ধক করে উঠল। বিছানাটা ঠান্ডা, মহিলাটি নেই। লোকটি উঠে বসল। আধো অন্ধকারে ডাকল, তরু, ও তরু, কোথায় গেলে? কোনো সাড়া শব্দ নেই। লোকটি ঘর থেকে বেরিয়ে এলো। উঠোনে গিয়ে দেখল কলতলায় বালতিটাতে জল ভরা, কিন্তু চারপাশ ফাঁকা। বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে খুলে দেখল ভেতরে কেউ নেই। লোকটির কপালে চিন্তার ভাঁজ পড়ল। এত ভোরে তরু কোথায় যাবে? ও তরু, শুনছো? লোকটির গলার স্বর এবার আতঙ্কে কাঁপতে লাগল। সে পাড়াপড়শিদের ডেকে তুলল। 4-5জন লোক টর্চ নিয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করল। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে এক গগন বিদারী চিৎকার ভেসে এলো। ওরে সর্বনাশ হয়েছে, রমেন ভাই এদিকে এসো। লোকটি অর্থাৎ রমেন
দৌড়ে জঙ্গলের ভেতরে গিয়ে যে দৃশ্য দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। ভোরের ম্লান আলোয় দেখা যাচ্ছে আম গাছের ডালে তরু ঝুলে আছে। তার জিভটা বেরিয়ে এসেছে, তার চোখ দুটো যেন কোনো অদৃশ্য শত্রুর সন্ধানে ঠায় তাকিয়ে আছে। বাড়িতে কান্নার রোল উঠল। প্রতিবেশীরা স্তম্ভিত। রমেন মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। তার বিলাপ যেন থামছেই না। কেন এমন হলো? কাল রাতেও তো আমরা হাসি মুখে কথা বললাম। সংসারে অভাব থাকলেও কোনো ঝগড়া হয়নি আমাদের মধ্যে। আমরা তো সুখী ছিলাম। তবে কেন এই জঙ্গলের গাছে এসে মরতে গেল? পাড়ার লোকগুলো একে অপরের দিকে তাকাতে লাগলো। সবার চোখে মুখে জমে উঠল এক অজানা আতঙ্ক। তরুর তো মরার কথা নয়, তবে কেন মরতে গেল? চুপচাপ মাথার ভেতর ঘুরতে লাগলো আর একটা ভয়ঙ্কর প্রশ্ন। কেউ কি ওকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে? সবার মনে সেই সন্দেহ দানা বাঁধল, কিন্তু কারোর কাছে কোনো উত্তর নেই। জঙ্গলের সেই গাছটা নীরবে দাঁড়িয়ে রইল, যেন সে সব জানে কিন্তু কিছুই বলবে না। সকালের আলো ফুটেছে। উঠোন জুড়ে নরম রোদ ছড়িয়ে পড়েছে। হরিপদ ফুল গাছগুলোর গোড়ায় ঝুঁকে পড়ে পরিচর্যায় ব্যস্ত। পাতাগুলো কেমন ঝুলে আছে, যেন প্রাণহীন। সে মন দিয়ে মাটি খুঁড়ে সার দিচ্ছে। সিঁড়ি বেয়ে নেমে এলো স্নিগ্ধা। এত সকালে কাজে লেগে গেলে হরি কাকা? হরিপদ মাথা না তুলে উত্তর দিল, গাছগুলো দেখছো না মা, কেমন নিস্তেজ হয়ে গেছে। সার দিতে হবে। যত্ন না করলে আর আগের মতো সতেজ হবে না। ঠিক তখনই সামনের গেট ঠেলে একজন অল্প বয়সী মহিলা ভেতরে ঢুকল। ধীর পায়ে এগিয়ে আসছে, চোখে মুখে অদ্ভুত এক শান্ত ভাব। হরিপদ সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কি চাই? মহিলাটি বিনীত গলায় বলল, কাজ করতে এসেছি। হরিপদ চোখ মুচকে তাকালো। ও, কোন গ্রাম থেকে এসেছো? কুসুমপুরের কেউ বলে তো মনে হচ্ছে না। মহিলাটি হালকা হাসল। কুসুমপুরেরই। কয়েক মাস আগে এই গ্রামেই বিয়ে করে এসেছি, তাই হয়তো চেনেন না। আপনাদের সবার কথাই শুনেছি। আপনি তো হরি কাকা, তাই না? হরিপদ মাথা নাড়ল। হ্যাঁ, তোমার শ্বশুরের নাম কি? পলাশ, মহিলা বলল। ও, তুমি পলাশের বৌমা? হরিপদ বলল। বড় ভালো মানুষও। পাশ থেকে স্নিগ্ধা জিজ্ঞাসা করল, কি কি কাজ করতে হবে জানো তো? মহিলাটি মাথা নেড়ে বলল, জানি। হরিপদ বলল, কত নেবে সেটা মায়ের সঙ্গে কথা বলে নিও। এই বলে সে স্নিগ্ধার দিকে তাকালো। মহিলাটিও স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, আমরা গরিব মানুষ, একটা কাজ পেয়েছি, এই অনেক। যা হয় দেবেন। আপনি তো এই বাড়ির সাহসী বউ। স্নিগ্ধা হালকা হেসে ফেলল। হরিপদ বলল, মা আমাদের সাক্ষাৎ দুর্গা। স্নিগ্ধা কিছু বলার আগেই হরিপদ আবার বলল, মা, একে ভেতরে নিয়ে গিয়ে কি কি কাজ করতে হবে দেখিয়ে দাও। আমি পাড়ার দোকান থেকে চায়ের প্যাকেট আর বিস্কুট নিয়ে আসছি, তারপর বাজারে যাব। মহিলাটি যেন আর অপেক্ষা করতে চায় না, সঙ্গে সঙ্গে বলল, চলো বৌদি, ঘরগুলো দেখিয়ে দাও, আমি এক্ষুনি কাজে লেগে পড়ি। আগে ঘর ঝাড় দিয়ে নিই। সে স্নিগ্ধার সঙ্গে বারান্দায় উঠল। বারান্দার কোণে শুয়ে থাকা কুকুরটার দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেল। ইমা, এর কি হয়েছে? স্নিগ্ধা বলল, আমরা এখানে এসে ওকে গেটের কাছে আহত অবস্থায় পেয়েছি। কিসে যেন ওর গা আর পায়ের মাংস কামড়ে নিয়েছে। মহিলাটি কপাল কুঁচকে বলল, এই জঙ্গলে আবার কোন জন্তু বেরিয়েছে কে জানে। হরিকাকা বাজার করে আনুক, ততক্ষণে ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেলি। ঝাড়ুটা কোথায়? স্নিগ্ধা সিঁড়ির নিচে রাখা ঝাড়ুটা এনে বলল, এই নাও। মহিলাটি ঝাড়ু হাতে নিল। এই সময় ঘর থেকে বেরিয়ে এলেন সুরেনবাবু আর ভুবনবাবু। ভুবনবাবু একবার মহিলাটির দিকে তাকিয়ে স্নিগ্ধাকে জিজ্ঞাসা করলেন, এই বুঝি কাজের মহিলা? হ্যাঁ, স্নিগ্ধা বলল। ভুবনবাবু চাপা স্বরে বললেন, হরিপদকে বলো ওর সম্পর্কে একটু খোঁজ নিতে। কলকাতার বাড়িতে কাজের মেয়ে মালিনীকে রেখে
কি পরিস্থিতি হয়েছিল সেটা তো জানো। সুরেনবাবু বললেন, এখানে সবাই জানাশোনা মানুষ, অমন কিছু হবে না। তাছাড়া প্রাণকৃষ্ণ রেখে দিয়েছে, চিন্তার কিছু নেই। ভুবনবাবু বললেন, চা হবে মা? স্নিগ্ধা বলল, হরিকাকা চায়ের প্যাকেট আর বিস্কুট আনতে দোকানে গেছে, এলেই করে দেবো কাকু। সুরেনবাবু বললেন, তন্ময়কে ডাকো, হরিপদ একা অত বাজার করতে পারবে না, তন্ময় ওর সঙ্গে যাক। স্নিগ্ধা মাথা নেড়ে দোতলায় উঠে গেল। নিজেদের ঘরে ঢোকার আগে স্নেহার ঘরের দিকে তাকালো। দরজাটা বন্ধ। নিজেদের ঘরে ঢুকে দেখল তন্ময় আলমারিতে জামা কাপড় গুছিয়ে রাখছে। স্নিগ্ধা বলল, এত সকালে উঠে পড়লে যে, আবার সব গুছিয়ে রাখছো? তন্ময় বলল, একা তুমি সব পারবে না, তাই কিছুটা গুছোচ্ছি। শোনো, রাধাকৃষ্ণের মূর্তিটা ওই বাক্সের ভেতর লুকিয়ে রেখেছি। চাবি আলমারির গোপন চেম্বারে, আলমারিতে সবসময় তালা দিয়ে রাখবে। স্নিগ্ধা বলল, ঠিক আছে, তুমি হরিকাকার সঙ্গে বাজারে যাও, কাজের মহিলা এসেছে। বাহ, ভালোই হলো, তোমার ওপর চাপ কম পড়বে। পরে আর অস্বাভাবিক কিছু দেখনি তো? না, স্নিগ্ধা উত্তর দিল। ঠিক তখনই হরিপদর ডাক শুনতে পেল। মা! হরিকাকা ডাকছে, এই বলে স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। হরিপদ বলল, চায়ের প্যাকেট আর বিস্কুট এনেছি মা, প্রতিমা রান্নাঘরে চা বানাচ্ছে, তবুও তুমি একবার দেখো। স্নিগ্ধা রান্নাঘরে গেল। তন্ময় দোতলা থেকে নেমে এলো। চা তৈরি হলে সবাইকে দিল। চা খেয়ে হরিপদ সুরেনবাবু আর ভুবনবাবুর দিকে তাকিয়ে বলল, আপনাদের কিছু আনতে হবে? এই বলে সে রান্নাঘরে ঢুকে পড়ল। একটু পর দুটো বড় ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। ভুবনবাবু বললেন, আগে মাছ আর সবজি এই সব বাজারঘাট করে আনিস। হরিপদ স্নিগ্ধার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই মা, সবেতেই গন্ধ ধরেছে, অনেক দিন ধরে হাত লাগেনি, তাই এমন হয়েছে, সব নতুন করে আনছি। ভুবনবাবু এক মুহূর্ত ভেবে নিয়ে বললেন, তন্ময়, তুই কাঠের আড়তে যা, গিয়ে দেখ ঠিকঠাক সব কাজ হচ্ছে কিনা। আমি হরিপদর সঙ্গে বাজারে যাচ্ছি, চেনা জানা লোকের সঙ্গে দেখা হবে, দু একটা কথাবার্তাও বলা যাবে, বাজারটাও সারা হয়ে যাবে। এই কথা বলে ভুবনবাবু হরিপদর সঙ্গে বেরিয়ে পড়লেন। সকালের আলো নরম, কিন্তু বাতাসে অদ্ভুত এক চাপা ভারী ভারী ভাব। পায়ের শব্দ যেন কেমন অস্বাভাবিকভাবে শোনা যাচ্ছে। বাড়ি থেকে কিছুটা এগিয়েই হঠাৎ সামনে প্রাণকৃষ্ণবাবুকে দেখতে পেলেন তারা। এক ঝলক দেখতেই বুঝতে পারলেন কিছু একটা ঠিক নেই। তার মুখ ফ্যাকাশে, কপালের ভাঁজগুলো যেন আরও গাঢ় হয়ে উঠেছে। তাদের দেখেই তিনি থমকে দাঁড়িয়ে বললেন, আমি তোদের বাড়িতেই যাচ্ছিলাম। ভুবনবাবুর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। তিনি দ্রুত জিজ্ঞাসা করলেন, কি হয়েছে দাদা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? প্রাণকৃষ্ণবাবু গভীর এক দীর্ঘশ্বাস ফেলে নিচু গলায় বললেন, আর বলিস না, আমি যে কাজের মহিলাটাকে ঠিক করেছিলাম তোদের বাড়ির জন্য, সে আত্মহত্যা করেছে। মুহূর্তের মধ্যে চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে গেল। হরিপদর হাত থেকে বাজারের থলেটা প্রায় পড়েই যাচ্ছে। ভুবনবাবু অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হরিপদ কাঁপা গলায় বলল, সে কি? কিন্তু আমাদের বাড়িতে তো একজন মহিলা কাজ করতে এসেছে। এই কথা শুনে প্রাণকৃষ্ণবাবু চমকে উঠলেন। তিনি দ্রুত বললেন, কি বলছিস? আমি তো রমেনের স্ত্রী তরুকেই কাজ করতে বলেছিলাম, ওরই আসার কথা ছিল, কিন্তু সে তো আর আসবে না। একটু থেমে ভারী গলায় যোগ করলেন, ও আত্মহত্যা করেছে। হরিপদর গলা আরও নিচু হয়ে এলো। কিন্তু ওই মহিলা বলল তার শ্বশুরের নাম পলাশ। প্রাণকৃষ্ণবাবুর চোখে হঠাৎ এক ঝলক কঠিন ভাব ফুটে এলো। তিনি ধীরে ধীরে বললেন, পলাশ? তারপর মাথা নাড়লেন। না, এটা হতে পারে না। পলাশের তো একটাই ছেলে, সে সদ্য চাকরি পেয়েছে, বউ নিয়ে শহরেই থাকে, এখানে তার বৌমা থাকার কথা তো নয়, আর যদি থেকেও থাকে তাহলে অন্যের বাড়িতে কাজ করবে কেন? এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই যেন বাতাসটা আরও ঠান্ডা হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে
প্রাণকৃষ্ণবাবু দৃঢ়কণ্ঠে বললেন, তোরা বাজারে যা, আমি আগে বাড়িটায় গিয়ে সবটা নিজের চোখে দেখে আসছি। এই বলে তিনি দ্রুত পা বাড়ালেন তন্ময়দের বাড়ির দিকে। ভুবনবাবু আর হরিপদ একে অপরের দিকে তাকালেন। বাজারের কথা আর কারোর মনেই রইল না। ভুবনবাবু চাপা স্বরে বললেন, হরিপদ, কিছু একটা গোলমাল আছে। হরিপদ উত্তর না দিয়ে শুধু মাথা নাড়ল। তার চোখ বাড়ির দিকেই স্থির। পরক্ষণে দুজনেই সিদ্ধান্ত নিলেন বাজারে নয়, তারা যাবেন বাড়ির দিকেই। পিছন ফিরে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলেন। মনে হচ্ছে প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে তারা অজানা এক বিপদের আরও কাছে চলে যাচ্ছেন। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের 4 থেকে 6 নম্বর পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।